বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বেশিরভাগ বইয়ের প্রকাশক কে জানেন? 1920 সালে গোপাল দাস মজুমদার ও বিধুভূষণ দে এই দুই বন্ধু মিলে শুরু করেন বইয়ের ব্যবসা, যা ডিএম লাইব্রেরি নামে আজও বাঙালির কাছে অতি পরিচিত। এই ডিএম লাইব্রেরি কাজী নজরুলের বেশিরভাগ বইয়েরই প্রকাশক। এছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীপান্থ, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো প্রথিতযশা সাহিত্যিকদের প্রথম দিকের বইগুলোরও প্রকাশক এই সংস্থা। ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথেও জড়িয়ে আছে এই বইয়ের দোকান। আজ এই দোকান নিয়েই আমাদের গল্প কথা কলকিয়াল কলকাতায়। ডিএম লাইব্রেরির ইতিহাস, ডিএম লাইব্রেরির শুরু 1920 সালে, প্রকাশনা হিসেবে নয়, পুস্তক বিক্রেতা হিসেবে। তখন আমাদের যিনি প্রতিষ্ঠাতা গোপাল দাস মজুমদার, উনি এবং বিধুভূষণ দে, ওনারা চাকরি করতেন যুগান্তর পত্রিকার অফিসে। একজন ম্যানেজার, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কিন্তু যুগান্তরের ওই মাইনেতে সংসার টানার সমস্যা, সেই থেকে বই বিক্রি করা দিয়ে শুরু। মূলত অরবিন্দ, বারীন্দ্র ঘোষ বা যুগান্তরের অন্যান্য যে দলের লোকজন যাদের বইগুলো সেই সময় বেরোচ্ছে বিপ্লবীদের, সেই বই থেকে বই বিক্রি দিয়ে শুরু। 1921 সালে আমাদের নিজস্ব প্রথম বই বেরোয়, সেটা হচ্ছে বারীন্দ্রের আত্মকাহিনী। ওইটা প্রথম ডিএম লাইব্রেরির প্রকাশক হিসেবে উঠে আসা, এবং তারপর থেকে এখনো অবধি চলছে। এর মাঝে 1921-এর পরে 22-23 সাল নাগাদ বিধুভূষণ দে যুগান্তর ছেড়ে এবং ডিএম লাইব্রেরি ছেড়ে উনি চলে যান আর্য পাবলিশিংয়ে। যখন উনি চলে যান সেই সময় উনি একটা বিজ্ঞপ্তি দিয়ে গেছিলেন যে ডিএম লাইব্রেরি আমি ছেড়ে দিচ্ছি, ডিএম লাইব্রেরির সাথে ভবিষ্যতে আমার কোনো সম্পর্ক নেই, ফলত ডিএম লাইব্রেরির দায় এবার থেকে শুধুমাত্র গোপাল দাস মজুমদারের গিয়ে। তো সেই থেকে ডিএম লাইব্রেরি মোটামুটি গোপাল দাস মজুমদার, পরবর্তীকালে তার ভাই অমূল্য গোপাল মজুমদার, আমার দাদু, তার ছেলে মানে আশিস গোপাল মজুমদার আমার বাবা, এবং তারপরে আমার ইয়েতে ডিএম এর ওটা ছিল হচ্ছে ওই বিধুভূষণ দের দে আর গোপাল দাস মজুমদারের এম, ওই দুটোকে নিয়ে ডিএম। আর লাইব্রেরিটা করা হচ্ছে সেই সময় লাইব্রেরি শব্দটা মোটামুটি মানে লাইব্রেরির যদি ডিকশনারি মানে দেখা যায় তাহলে সেটা হচ্ছে কালেকশন অফ বুকস। সেই সূত্রে এটা আরও বিভিন্ন পাবলিকেশনের সেই সময়কার দেখলে দেখতে পাবেন যে ওই লাইব্রেরি শব্দটা প্রকাশনা, বুক স্টোর, বইয়ের এমনি বিক্রেতা, এদের প্রত্যেকের নামের সাথে আছে। সেই জন্যে ওই দে মজুমদার লাইব্রেরি, তো সেটারই ওই ডিএম। কাজী নজরুল ইসলামের প্রায় বেশিরভাগ বইটাই এখান থেকেই প্রথম বেরিয়েছে, তো সেই যোগাযোগটা কীভাবে? কাজী নজরুলের বই ডিএম লাইব্রেরিতে আসার সূত্রপাত হচ্ছে অরবিন্দ ঘোষ মাঝে যখন যুগান্তর মোটামুটি শেষ যুগটায়, তখন অরবিন্দ ঘোষ একটা নোটিশ করেছিলেন তার প্রকাশকদের যে ডিরেক্টলি যুগান্তরের সাথে যুক্ত নয় এরম কোনো বিপ্লবীর বই যদি সেই প্রকাশনা থেকে বেরোয় তাহলে অরবিন্দর বইগুলো আর সেই প্রকাশনায় দেয়া হবে না। এর ফলে যেটা হয়, মোটামুটি প্রত্যেক প্রকাশনাই আস্তে আস্তে নন যুগান্তর লেখকদের কাটতে লাগে, যার মধ্যে নজরুল একজন। কারণ নজরুল মানে বিপ্লবী হিসেবে কোনোদিন যুগান্তরের মেম্বার ছিলেন না। ওনার বই আর্য পাবলিশিং বের করতো, উনি যুগান্তর অফিসে আসতেন, সবটাই কিন্তু উনি যুগান্তরের মেম্বার কোনো দিন ছিলেন না। সেই সূত্রে তখন বড়দাদু মোটামুটি যুগান্তর ছেড়ে দিয়েছেন। তখন ডিএম লাইব্রেরির ঠিকানা এই রোতেই, আরেকটু আগে গিয়ে 61 নম্বর বিধানচরণীর বাড়িটায়। তো সেখানে যখন আর্য নজরুলের বইগুলো ছেড়ে দিচ্ছে সেই সময় ওটা ইয়ে হয় যে তখন নতুন প্রকাশনা খুলেছে এক বন্ধু, তখন সেই ইয়েতে যে আপনি তাহলে আমার বইগুলো করুন, আর্য তো আর করবে না, আমার নতুন প্রকাশক হবে। এবার সেটায় মানে দাদুর বইটাতে দাদু লিখেওছেন যে
ওনার যেটা ভয় ছিল যে নজরুলের তখন মোটামুটি মানে মাসে 1000 বই বিক্রি হয় এইরকম বাজার, কিন্তু দাদুর কাছে সেই মুহূর্তে ওই টাকাও নেই যে নজরুলকে ওই টাকা দিতে পারবেন বা নজরুলের বই ছাপতে পারবেন। কারণ আর্য সেই সময় মোটামুটি 20 থেকে 30,000 বই ছাপতো নজরুলের এক একটা এডিশনে, এবং সেগুলো ওই মানে মাস 6 মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে, আবার একটা নতুন এডিশন হচ্ছে। এই করে দুই বন্ধুর একসাথে পথ চলা, এবং মানে সেটা মোটামুটি এখনো আমাদের অনেকগুলো বই নজরুলের এখনো আমাদেরই কপিরাইটে। নজরুল ইসলাম বা একটা দেখতে পাচ্ছি ডিএম লাইব্রেরির সাথে বাংলার বিপ্লবী দলগুলোর একটা কোথাও যেন যোগাযোগ ছিল, তো সেটার কারণে সেই সময় কোনো সমস্যায় পড়তে হয়েছিল এরকম? হ্যাঁ, খানিকটা হয়েছে সেই সময়, কারণ মানে যোগাযোগ ছিল বলতে গোপাল দাস মজুমদার নিজে বাঘা যতীনের দলের মেম্বার ছিল, মানে অনুশীলন সমিতি বাংলা ঢাকা। এবার ঢাকা অনুশীলন থেকে দাদুর এপার বাংলায় বা যুগান্তরে আসাও ওইভাবে, যখন বাঘা যতীন মারা যাচ্ছেন তখন দাদুর পরিচয় হয় হচ্ছে অরবিন্দ ঘোষের সাথে। সেখান থেকে ওই মানে দুটো বিপ্লবী দলের যোগটা থাকা এবং বিপ্লবীদের বিভিন্ন বই থাকার ফলে, যেরকম সব থেকে বেশি ওই সময় ব্যান হয়েছে আমার ধারণা নজরুলেরই বই, কারণ বিষের বাঁশি, অগ্নিবীণা এগুলো প্রত্যেকটা বেরোনোর সঙ্গে সঙ্গে একবার করে ব্যান হয়েছে। ওই হিসেবে প্রকাশক হিসেবে তাকেও তখন মানে শ্রীঘরে যেতে হয়েছে, কিছু করার নেই, কারণ ওটা মানে ওই একটা আমাদের এখনও আছে, ওই একটা হচ্ছে নিউজ পেপার অ্যান্ড জার্নালস অ্যাক্ট 1961, ওটা আগে ছিল হচ্ছে আমাদের সেডিশন অ্যাক্ট। নিউজ পেপার অ্যান্ড জার্নালস অ্যাক্ট জিনিসটাই ওরম যে মানে আমি কোনো রকম কোনো দেশবিরোধী জিনিস ছাপবো না, আমি কোনো রকম কোনো অবসিন যে জিনিসটাকে ধরা হবে এরকম কিছু ছাপবো না। এবার অসুবিধের জায়গা হচ্ছে তখন দেশবিরোধী বলতে ইংরেজ বিরোধী, আর ডিএম লাইব্রেরির মোটামুটি প্রথম সারির প্রত্যেকটা বই ইংরেজ বিরোধী, যার ফলে সেই সময় এই নজরুলের বইগুলো নিয়ে বা নলিনীকান্ত গুপ্ত, নলিনীকান্ত সরকার এদের বই নিয়ে বিভিন্ন সময় এই ব্যানগুলোর ফলে মানে প্রকাশককে বা ইভেন তৎকালীন আমাদের যারা প্রিন্টার বা বাঁধাইয়ালা তাদেরও অনেক সময় পুলিশ ধরেছে, অ্যারেস্ট করেছে, ওভারনাইট রেখেছে, এই সমস্যাগুলো গেছে। এখনো পর্যন্ত কতগুলো বই ডিএম লাইব্রেরি প্রকাশ করেছে নিজের? এইটার কোনো রেকর্ড নেই, মানে ডিএম লাইব্রেরির এই মুহূর্তে 105 বছর বয়স, কিন্তু ডিএম লাইব্রেরির প্রকাশিত বইয়ের কোনো কনসলিডেটেড তালিকা অ্যাজ সাচ নেই। মানে এটা নেই বলতে এটা রাখা হয়নি, বা আচ্ছা ঠিক আছে আছে তো শেষ হলে তখন করা যাবে ক্ষণ, ওই জিনিসটা হতে হতে মানে ওই আর্কাইভিং যে জিনিসটা, যে আমাদের এই বইগুলো ছিল বা এই ক্যাটলগটা দেখে অ্যাটলিস্ট বোঝা যায়, এরম কোনো তালিকা অ্যাজ সাচ নেই। ন্যাশনাল লাইব্রেরি বা সাহিত্য পরিষদের রেকর্ড অনুযায়ী সেটা 1,500 থেকে 2,000, ত্রিপুরার বীরচন্দ্র মেমোরিয়াল লাইব্রেরির হিসেব অনুযায়ী সেটা 2,500 থেকে 3,000। এবার এর কোনটা যে মানে সত্যি বা কোনগুলো, কারণ আগেকার দিনে একটা জিনিস হতো যে ধরুন আপনি লেখক, আপনি একটা বই ছেপেছেন, কিন্তু আপনার তো বইটা বিক্রি হতে হবে, পাঠক অবধি পৌঁছাতে হবে। আপনি প্রকাশকের সাথে পরিচিত, আপনি বললেন দাদা আমার এই বইটা আমি ছেপেছি, আপনার নামটা পরিবেশক হিসেবে দিয়ে দিলাম। বীরচন্দ্রয় আমি চেক করতে গিয়ে দেখেছি বীরচন্দ্র এরকম প্রচুর বই আছে যেগুলো প্রকাশিত ডিএম লাইব্রেরি না, পরিবেশক ডিএম লাইব্রেরি বলে ওটা ডিএম লাইব্রেরির ট্যাগেই বীরচন্দ্র লাইব্রেরিতে ঢুকে গেছে। ওই হিসেবটার জন্য মানে এর ওই কংক্রিট হিসেবটা কোনোদিনই আমাদের পাওয়া যায়নি। এখন প্রকাশক হিসেবে এই মুহূর্তে ঠিক কোন ধরনের বইয়ের প্রতি মানে আপনাদের ঝোঁকটা? এইটা মানে বেশ খানিকটা ডিএম লাইব্রেরির একটা অসুবিধে, যে মানে এটা আমার মধ্যেও খানিকটা আছে, আমাদের ওরম কোনো ফিক্সড জড় বলে ব্যাপার নেই।
বই যদি লেখাটা পছন্দ হয় তাহলে ডিএম লাইব্রেরি থেকে সেটা প্রকাশিত হয়। মানে নতুন লেখকদের মধ্যেও ধরুন এই রোটায় যদি দেখেন এখানে বেশ কিছু নতুন লেখকেরও বই আছে, যার মধ্যে কিছু ইংরেজি কিছু বাংলা, প্রত্যেকটা করা ওই জন্যেই যে আমাদের বইটা পড়ে পছন্দ হয়েছে এবং আমাদের মনে হয়েছে যে পাঠকের দরবার অবধি তুলে দেওয়া উচিত। বেশিরভাগটা যদিও যদি সেইভাবে দেখতে যান তাহলে সেটা নন ফিকশন, প্রবন্ধমূলক লেখাই বেশি। কবিতাটা এই মুহূর্তে আমাদের বহুদিন যাবতই কোনো নতুন কবিতার বই করা হয়নি, মানে সেটার ম্যানুস্ক্রিপ্টও সেভাবে এসছে এরম না। গল্পের বই যেগুলো আসে সেগুলো আমরা মোটামুটি আমাদের সম্পাদক মণ্ডলীকে দেখিয়ে বইগুলোকে করার চেষ্টা হয় যে গল্প হোক উপন্যাস হোক। মেজর ফোকাসটা এই মুহূর্তে নন ফিকশনটার ওপরই বেশিরভাগটা যায়, যদিও গল্প কবিতা আমাদের মানে গল্প বা উপন্যাস সাইমালটেনিয়াসলি প্রিন্ট হতে থাকে। এখন বাংলা বইয়ের মধ্যে একটা ট্রেন্ড দেখা যায় সেলফ পাবলিশিং, মানে নাম থাকছে হয়তো কোনো নির্দিষ্ট পাবলিশারের, কিন্তু টাকা খরচ করছে লেখক দিয়েছে। তো সেক্ষেত্রে ডিএম লাইব্রেরি কি এরকম করে না? আমার কাছে এখনো অবধি এটার কোনো অফার আসে না। মানে আমার ধারণা তার মূল কারণটা হচ্ছে যে ডিএম লাইব্রেরির বয়সটা। কারণ মানে যেহেতু একটা শতবর্ষ প্রাচীন প্রতিষ্ঠান, তার ফলে আমার ধারণা এটা সকলেরই যেটা চিন্তা যে এই অ্যাপ্রোচটা ডিএম লাইব্রেরিতে করা যাবে না বা এটা করলে ডিএম লাইব্রেরি হয়তো করবে না, যার ফলে আমাদের কাছে এখনও অবধি এরম কোনো অফার আসেনি। আমাদের এখনও অবধি যে কটা বই করা সেটা যে কোয়ান্টিটিতেই হোক সেটা প্রকাশনার নিজস্ব খরচায় করা। আজকের দিনের বইয়ের বাজারে দাঁড়িয়ে ভবিষ্যতের পরিকল্পনাটা আপনার কি? দেখুন, খানিকটা এতে মানে বই বাজারে পরিবর্তন নিয়ে চলে এসছে অলরেডি কোভিডের পরিস্থিতিটা। ওই সময় দাঁড়িয়ে ইবুক তৈরি হওয়া বা এই বিভিন্ন বাংলা বইয়ের ওয়েবসাইট, আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি যে সাইটটা দিয়ে বেরোয় সেটা হচ্ছে বইটই.in। এছাড়া বইঘর বা এই ধরনের যে বাংলা বইয়ের সাইট, এদের মারফত বিভিন্ন বই কিন্তু টানা বেরোতে থাকেই। আমাদের নিজস্ব যেরকম কোনো সাইট এখনো অবধি নেই। এছাড়া অ্যামাজনে বাংলা বই এখন যথেষ্টভাবে অ্যাভেলেবেল। অ্যামাজনে বাংলা বই যদিও ডিসকাউন্টটা মানে বাকি সাইট বা স্টোরের থেকে আলাদা হয়। এছাড়া 2020 সালে মানে আমার পরিকল্পনার মধ্যে প্রথম যেটা ছিল হচ্ছে স্টোরে ফুটফল বা ডিএম লাইব্রেরির বইগুলো অন্যান্য স্টোর অবধি পৌঁছানো। সেইটা আবার করে নতুনভাবে শুরু হয়েছে। আমাদের বেশ কিছু পুরনো বই রিপ্রিন্ট হচ্ছে এখন। রিপ্রিন্টগুলো এসে মোটামুটি কলেজ স্ট্রিটে বা ধরুন আমাদের যেরকম কলেজ স্ট্রিটে বই পাওয়া যায় হচ্ছে ঋত প্রকাশন, দে বুক স্টোর, সময় পাবলিশিং, এই জায়গাগুলো। আমাদের স্টোরটা তো থাকছেই, তার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে প্রায় 17-18টা পাবলিকেশনের বই থাকে। বেশ কিছু ইংরেজি প্রকাশনার সাথে কথাবার্তা চলছে তাদের বইগুলো স্টোরে আনানোর, কারণ বইয়ে এখনও একটা জিনিস দেখা যায় যে লোকে একটু হলেও বইটা হাতে নিয়ে নেড়ে চেড়ে তারপর কিনতে পছন্দ করে। মানে যে কারণে সাইটেও আমাদের যেটা চেষ্টা থাকে যে যদি 2-3টে পাতা দিয়ে দেয়া যায় যে আপনি পড়ে আগে দেখে নিন যে পছন্দ হচ্ছে কিনা লেখনীটা। এছাড়া আলিপুরদুয়ার বা অন্যান্য বিভিন্ন জেলায় আমাদের বিভিন্ন স্টোর যারা থাকে যেখানে বইয়ের দোকানগুলো, তাদের সাথে কথাবার্তা চলে যে কোন নতুন বইটা কোন জেলায় পাঠালে সেটার একটা বিক্রি হতে পারে। আরেকটা যেটা আপাতত কাজ চলছে সেটা হচ্ছে একদমই অ্যামাজন কিন্ডেলের ফরম্যাটে ইবুক করা, বা সেই ইবুকটা একটাই কারণে ভাবা, সেটা হচ্ছে যে মানে যাতে বিদেশে বইগুলোকে পৌঁছানো যায়। কারণ বিদেশে বই পাঠানো পোস্টাল সিস্টেমে পাঠানো হয় ঠিকই, কিন্তু সেটায় একটা 200 টাকার বই পাঠাতে প্রায় 800 টাকা মতো খরচা হয়। ওই খরচাটা সবসময় যে পাঠক দিতে রাজি হন তা না, যার ফলে তার কাছে তার মাধ্যমেই বইটা পৌঁছানো, যে বইটা আপনি আপনার ফরম্যাটে ওখানে পেয়ে যাবেন। এটা আরও কথা চলছে, যদি আমাদের মানে এই ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেল মারফত যদি প্রিন্ট অন ডিমান্ড বা পিওডি হিসেবে ওইটাও সেট আপ করা যায়, যে বইগুলো আমরা আপলোড করে রাখলাম,
সেই চ্যানেল পার্টনার ওগুলোকে প্রিন্ট করে আপনাকে ডেলিভারি করে দিল। এখন মানে বইয়ের অন্যান্য পাবলিশারের থেকে তুলনা করলে যে বইয়ের দাম তার থেকে ডিএম লাইব্রেরি মনে হয় বেশ কিছুটা কম দামের দিক থেকে। খানিকটা। মানে সেইটা কিভাবে রেখেছে? ওটা কোয়ান্টিটি, মানে ওটা আমাদের এখনও বেশিরভাগ বই যেটা করা হয়, যদিও এখন বাংলা বইয়ের বাজারে পিওডিতে ছাপার চলটা বেশি, আমাদের এখনও যেটা চেষ্টা করা হয় যে 500 বা 300 এই কোয়ান্টিটিটায় ছাপা। মানে বইয়ের হিসেবটা ওইখানেই এসে যায় যে যত বেশি সংখ্যা তত প্রোডাকশান কস্ট কম, যত প্রোডাকশান কস্ট কম তত আমি দাম কম রাখতে পারবো। মানে যে কারণে আমাদের এখনও কাস্টমার ডিসকাউন্ট 20, আমাদের কাস্টমার ডিসকাউন্টটা এখনও 20-র ওপরে বাড়েনি। এবং ওটা মানে আমার অ্যাটলিস্ট আগামী বছর 3 ওটা বাড়ানোর ইচ্ছেও নেই, কারণ ওটা বাড়াতে গেলেই আমার যেটা প্রবণতা দেখা দেবে যে আমি দামটা বাড়াতে যাব। আমি দামটা বাড়ালে তখন ওটা কাস্টমারের হাতের বাইরে বেরোবে, তখন গিয়ে আমার ডিসকাউন্টটা বাড়াতে হবে। যেহেতু বিপ্লবী দলের সাথে আপনাদের পাবলিশার এটা যুক্ত ছিল, তো এখানে আসতেন এরকম কেউ? এইটা খুব মানে সমস্যার প্রশ্ন, কারণ এটা পুরোটাই আমার শোনা। আমি মানে কাউকেই যে দেখে উঠেছি তা না। এটা আমার বাবা থাকলে হয়তো বলতে পারতেন, কারণ উনি প্র্যাকটিক্যালি দেখেছেন। যেরকম একজনের কথা আমি বলতে পারবো, সেটা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, মানে স্বামীজির ছোট ভাই। উনি যেহেতু এখানেই থাকতেন, যার ফলে এবং ওই আমাদের বহুদিন ধরে মহেন্দ্র পাবলিশিংয়ের বইগুলো ডিস্ট্রিবিউটার ছিল ডিএম লাইব্রেরি, তো যার ফলে ওই বইগুলো একটা সময় উনি দেয়া নেয়া করতেন। তো উনি বা এদিকে বারিন ঘোষ এই দোকানটায় আসেননি, 61 নম্বরে এসছেন, এটা ওনার বইটাতেও লেখা আছে। বিপ্লবীটা না বলতে পারলেও হ্যাঁ, মানে পরবর্তী যুগের মোটামুটি 90% লেখক যাদের ওপর দাঁড়িয়ে বাংলা মানে এখনকার বাংলা সাহিত্যটা দাঁড়িয়ে, সেইটা আমি দেখেছি আমাদের পুরনো বই ঘাঁটতে গিয়ে, যে মোটামুটি এদের প্রথম যুগকার সমস্ত বইয়ের প্রকাশনা ডিএম লাইব্রেরি। মানে সেটা শরদিন্দু, শীর্ষেন্দু, সুনীল গঙ্গোপাধ্যায় প্রত্যেকে, রমাপদ চৌধুরী বা নিখিল সরকার মানে আমাদের শ্রীপান্থ, এটা প্রত্যেকেরই। তাহলে কি মানে ডিএম লাইব্রেরি নতুনদের সেই সময় সুযোগ দিত মানে এরকম একটা? হ্যাঁ, মানে ওটাকে ওই ইউএসপি বলা যায়, যে নতুন লেখা। এটা আমি বাবার ইয়েতেও দেখেছি, বা এখনও মানে আমাদের নতুন যে কটা বই ধরুন গত 5 বছরে বেরিয়েছে, সেগুলো যেহেতু এখনও বাবা সিলেকশনটা করেন, তার মধ্যেও মানে নতুন লেখক বা তার প্রথম বই, এগুলো এখনও ডিএম লাইব্রেরির একটা প্রায়োরিটি লিস্টে 1 নম্বর। যে লিখেছে, মানে যেটা সচরাচর লেখকেরও ভয় থাকে যে আমার তো আর কোনো বই নেই, ফলত প্রকাশক হঠাৎ আমার পেছনে টাকাটা দেবে কেন। ওইটা ডিএম লাইব্রেরির এখনও একটা প্যাটার্ন, যে যদি লেখাটা পছন্দ হয়, আমরা আগের জিনিসটা আর দেখি না যে আপনার কটা প্রকাশনা থেকে বই আছে, সেই প্রকাশনা কটা বেচে, ওটা আমার চিন্তার বিষয় না। আমার চিন্তার বিষয় আপনার ওই লেখাটা এবং সেই লেখাটাকে পাঠক অবধি পৌঁছানোটা। মানে আপনার এখন অ্যাডভার্টাইজমেন্টের দিকটা মানে এখন তো অনেকটা পাল্টেছে পুরো বিষয়টাই। আমি নিজে লক্ষ্য করেছি যে খুব রিসেন্ট কিছু বছরে আপনাদের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, হ্যাঁ, এটা আগে একদমই ছিল না। সেটার পরে কি পাল্টেছে বিক্রি? বেশ খানিকটা, কারণ ফেসবুক বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো করার ফলে যেটা একটা সুবিধে হয়েছে, ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সারা ভারতবর্ষে বই ডেলিভারি করি। সেই চ্যানেলটা ওপেন হয়েছে এটার ফলেই যে লোকে এখন আর আমায় তাকে প্রিন্টেড ক্যাটালগ, মানে আমাদের 1 বছর হতে যাবে আগামী মাসে, আমাদের কোনো প্রিন্টেড ক্যাটালগ নেই। ক্যাটালগটা জাস্ট ছাপানো হয়নি, মানে ছাপানো হয়নি হচ্ছে যে এত বেশি বই রিপ্রিন্ট চলছে যে মানে ক্যাটালগে অ্যাডিশন অল্টারেশন করতেই আমার দিন চলে যেত। ওই জন্য আমাদের ক্যাটালগটা ক্যাটালগ, হোয়াটসঅ্যাপ করলে আমরা ক্যাটালগটা পাঠিয়ে দিই তাকে। ওইটার ফলে যেটা সুবিধে, যে
আমায় আর ওই টাইম লিমিটটা দিতে হচ্ছে না যে 7 দিন বাদে আপনার কাছে চিঠিটা পৌঁছাবে, আপনি চিঠি থেকে সিলেক্ট করে দেখবেন, সেটায় 3 দিন যাবে, আপনি আরও 7 দিন বাদে আমায় বললেন, তার থেকে আমি 7 দিনে এখন আপনার কাছে বইটা পৌঁছে দেবো। ওই চেঞ্জটা প্রচণ্ড, মানে ওটা সেলটা বেড়েছে যেরম, ওটা একটা মানে কাস্টমারের সাথে ইন্টারাকশান বেড়েছে, লোকের সাথে পরিচিতি বেড়েছে, এবং আরেকটা যেটা হয়েছে যে আবার বহুদিন বাদে ডিএম লাইব্রেরির ওই কলকাতার বাইরের লেখক পরিচিতিটা বেড়েছে, যেখান থেকে মানে বেশ কিছু বই আমাদের কাছে এখনও ম্যানুস্ক্রিপ্ট এসে আছে যেটা কলকাতার নন, কেউ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার, কেউ কলকাতার বাইরের বা পশ্চিমবঙ্গের বাইরের। ওই লেখক পরিচিতিটাও ওই পাবলিসিটিটা দিয়ে বেড়েছে যে আমরা ম্যানুস্ক্রিপ্ট চাইছি বা পাণ্ডুলিপি পাঠান, এইটা লিখছি। এটা আগে হলে আমায় ওই খবরের কাগজে অ্যাড দিতে হতো, সেই খবরের কাগজ যতদিনে পশ্চিমবঙ্গের বাইরে পৌঁছাবে ততদিনে আপনি জানতে পারবেন, সেটা এখন অনেকটা বেড়ে গেছে। এই দোকানটা কবে থেকে শুরু হয়েছে? এটা আমাদের দোকান হচ্ছে 1930। এর আগে ছিল হচ্ছে ওই 61 নম্বর বিধান সরণিতে একটা সরু মানে ফালি ঘর, মানে এইরম মাপের একটা ঘর, তাতে দোকানটা চালু হয়েছিল 3টে জিনিসে। যখন যুগান্তর উঠে যাচ্ছে এবং দাদু সেই সময় যেহেতু চলে আসেন ডিএম লাইব্রেরিটা করতে, তার একটা হচ্ছে এই আলমারিটা, একটা চেয়ার সেটা ওপরের ঘরে আছে আমাদের, আর একটা টেবিল সেটা আমার বাড়িতে। এই 3টে জিনিস মূলত যুগান্তরকে ডোনেট করেছিলেন চিত্তরঞ্জন দাস। যখন যুগান্তর উঠে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই ওগুলো ওনাকে বলা হয় যে আপনার কাছে তাহলে ফেরত পাঠাবো। সেই সময় দাদুকে উনি এইটা দেন যে তুমি যখন দোকান করছো তাহলে এগুলো আর ফেরত পাঠাতে হবে না, এগুলো তুমি নিয়ে যাও। ওই 3টের মধ্যে একটা শুধু আমি বাড়ি নিয়ে চলে গেছি, ওগুলো আর আমি দোকানে রাখিনি। চেয়ারটা এখনও ওপরে আছে, ওটা মানে আর ওই বসার চট করে যেহেতু ওপরে কেউ বসে না সেহেতু এমনি ফাঁকা। আর এই আলমারিটা যেটা ওই মানে প্রথম দিন থেকে এর কাজ এখনও একই রয়ে গেছে, যে বই স্টক করা। নজরুলের সঞ্চিতা বইটা এমন একটা বই মোটামুটি প্রায় একটু পরে আছে, বাঙালির কাছে আছে, প্রায় প্রত্যেক বেশিরভাগ বাঙালির ঘরেই রয়েছে। তো এইটাকে আপনি কিভাবে, মানে এই লেগেসিটাকে আপনি এখন বহন করছেন, এটাকে আপনার দিকটা? এইটা মানে আমি নিজেও এখনো যে খুব একটা বুঝে উঠি তা না, তার কারণ আমি একটা সময় সঞ্চিতার যে সেলটার কথা শুনতাম সেই বিক্রিটা এখন নেই স্বাভাবিকভাবে। মানে আমার বাড়িতে সঞ্চিতাটা অলরেডি আছে, এবার আমি আরেকবার কিনবো কি? সব সময় না, ড্যামেজ হলো হ্যাঁ তখন রিপ্লেস হচ্ছে, কিন্তু সঞ্চিতা এখনো মোটামুটি ওই সেলটাই দেয়। মজার বিষয় হচ্ছে সঞ্চিতা এই মুহূর্তে কলেজ স্ট্রিট বাজারে দাঁড়িয়ে 2টো পাইরেটেড এডিশন আছে, তারপরেও আমারটা ওই সেলটা দেয়। মানে এটা আইদার লোকে সঞ্চিতা বলতে ডিএম লাইব্রেরি বোঝে, মানে যেরকম সঞ্চয়িতা বলতে লোকে এখনো বিশ্বভারতীর দোকানটাতেই যায়, যতই রবীন্দ্রনাথের কপিরাইট উঠে যাক বা অন্যান্য পাইরেটেড ইয়ে আসুক। সঞ্চিতাটা আমার ধারণা ওই মানে লোকে এখনো ধরেই রেখেছে ডিএম লাইব্রেরি, মানে সঞ্চিতার যদিও সৌভাগ্যবশত কপিরাইটটাও ডিএম লাইব্রেরিরই সঞ্চিতার। এবার যার ফলে সঞ্চিতা এখনো আমাদের সরকারি অর্ডার বলুন বা লাইব্রেরি অর্ডার, সঞ্চিতা এখনো ইভেন আমাদের রাজ্য সরকারের ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রদের গিফট প্যাকটা যেটা যায় তার মধ্যে একটা সঞ্চিতা থাকে, একটা অগ্নিবীণা থাকে। এবার ওই মানে 2টো বইয়ের সেল, যার ফলে এখনো আমি ফলটা বুঝতে পারি, কিন্তু এখনো ওই টেনাসিটি নিয়ে তারা লড়ে চলেছে কনসিস্টেন্টলি। আমাদের এমনিতে সোমবার থেকে শুক্রবার 12টা থেকে 7টা, আর শনিবারগুলো আমাদের থাকে হচ্ছে 12টা থেকে 3:30। এবার কেউ এসে গেল মানে সেটা তখন 3:30 থেকে সে যতক্ষণ থাকছে, মানে কোনো দিন কোনো লেখক এলো বা অন্য কোনো প্রকাশক এলো, তাদের সাথে কথা বলতে বলতে হয়তো সেটা 4টে 4:30 হয়ে যায়। কিন্তু অফিসিয়াল টাইমটা ওই 12টা থেকে 7টা সোম থেকে শুক্র, আর 12টা থেকে 3:30 সোম থেকে শনিবারটা।
রোববার দিনটা আমাদের পুরোটাই বন্ধ থাকে।